নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে এই ভিডিওতে কথা বলবো আমি কল্যাণ চৌবের প্রেস কনফারেন্সে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টার্স নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টার্স ছিল আজকের প্রেস কনফারেন্সে। আর যদিও আমাদের প্রত্যাশা মতন সেই উত্তরগুলো আজকের প্রেস কনফারেন্সে আমরা কেউই পাইনি, কারণ আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে ইন্ডিয়ান ফুটবল টিমের আসল গলদ কোথায়, কেন এভাবে টিম কনসিস্টেন্টলি এত খারাপ পারফর্ম করছে, সামনের দিকে তাকিয়ে এই টিমটা কিভাবে ভালো পারফর্ম করতে পারে, সেই সমস্ত নিয়ে এআইএফএফ এর কি ভাবনা চিন্তা, সেই সমস্ত কিছু নিয়ে আমরা উত্তর চাইছিলাম কবে এক্স্যাক্টলি ওসিআই পেও ফুটবলারকে আমরা ন্যাশনাল টিমের জার্সিতে দেখতে পাবো। আমরা উত্তর চাইছিলাম মার্লো মার্কোসের ভবিষ্যৎ কি, মার্লো মার্কোস যদি সত্যি ছেড়ে দেন এরপর এআইএফএফ কি ভাবছে, বিদেশি কোচ না জাতীয় দলে দেশ ইন্ডিয়ান কোচ। কিন্তু আমরা একটারও কিন্তু সেভাবে উত্তর পাইনি। বরং গোটা প্রেস কনফারেন্স প্রায় 2 ঘন্টা ধরে প্রেস কনফারেন্স করেছেন আজকে কল্যাণ চৌবে, আর গোটা প্রেস কনফারেন্সটা ধরেই তিনি এমনটাই যেন প্রমাণ করতে চাইলেন যে এই সমস্ত কিছু যা ঘটছে এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল টিমের ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স, ইউথ টিমও সেভাবে নজর কাটতে পারছে না, সমস্ত কিছু না, ওভারঅল সবকিছুর পিছনে এআইএফএফ কোনো রকম দায়ী নয়। এআইএফএফ তাদের যে প্ল্যান ছিল, তাদের যে ভিশন 2047 ছিল, অ্যাকর্ডিং টু দ্যাট তারা কিন্তু কাজ করে যাচ্ছে। কোথাও তাদের কোনো গাফিলতি নেই। সামহাও ইন্ডিয়ান ফুটবল টিমের এই হতশ্রী পারফরমেন্সের জন্য এআইএফএফ রেসপন্সিবল নয়, বরং কল্যাণ চৌবে এমনটাই বললেন যে ইন্ডিয়ান ফুটবল টিমের ভালো রেজাল্টের জন্য তাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। তারা লম্বা প্ল্যানিং করছেন, 10 বছর বাদে গিয়ে তারা রেজাল্ট দেখতে পাবেন। আমিও সেই কথাটা বিশ্বাস করে নিলাম। আমি আশা রাখছি যে 10 বছর বাদে গিয়ে আমরা রেজাল্ট পাবো। এবার বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টার্স নিয়ে আলোচনা করব। প্রথমত আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন যে ওসিআই ফুটবলার নিয়ে কি বললো। আপনারা অনেকে দেখেছেন প্রেস কনফারেন্স, বা অনেকে হয়তো দেখেনি, তাদের জন্য ভিডিওটা। ওসিআই এবং পিআইও ফুটবলার কবে আসবে, কল্যাণ চৌবে আজকে পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা 33টা ওসিআই ফুটবলের সাথে এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে। এআইএফএফ কিন্তু বসে, তারা পুরো দমে চেষ্টা করছে ওসিআই ফুটবলারকে যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়াতে আনার। এমনকি তিনি এটাও জানালেন তাদের মধ্যে বেশ কিছু ফুটবলার ইতিমধ্যেই ওসিআই কার্ড নাকি পেয়েও গেছেন, কিন্তু এক্স্যাক্টলি কবে আসবে সেই বিষয়টা কিন্তু অজানা। সেই বিষয় নিয়ে কিন্তু তিনি মুখ খুললেন না, সেই বিষয় নিয়ে তিনি কিছু বলতে পারলেন না। তিনি এমনটা বললেন ঠিকই যে 33টা ওসিআই ফুটবলার তারা শর্ট লিস্ট করছে এবং তার সাথে কথাবার্তা নাকি চালাচ্ছেন, কিন্তু পুরোটাই কিন্তু ডিপেন্ড করে রয়েছে গভর্নমেন্টের উপর। এআইএফএফ কে আদৌ কার্যকরী হবে গভর্নমেন্টকে কনভিন্স করাতে যে সেই রুলটা, যে অ্যাক্টটা যেটার কারণে ওসিআই ফুটবলাররা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে খেলতে পারে না ন্যাশনাল টিমে, ইন্ডিয়ান ন্যাশনাল টিমে, সেই রুলটা কি আদৌ চেঞ্জ করাতে পারবে গভর্নমেন্টকে দিয়ে এআইএফএফ? সেখানেই থাকছে আসল প্রশ্ন। সুতরাং সেই বড় প্রশ্নটাই কিন্তু সেই বড় প্রশ্নটারই কিন্তু উত্তর পেলাম না আজকের প্রেস কনফারেন্সে আমরা সকলে। নেক্সট পয়েন্টারে আসবো, মার্লো মার্কোজের ভবিষ্যৎ কি, সেটা নিয়ে কি বললো কল্যাণ চৌবে। আমরা সকলে হয়তো ভেবেছিলাম শেষ কয়েকদিন যে আমরা নিউজ রিপোর্ট পড়ছিলাম যে মার্লো মার্কোয়েজের তিনি খুব সম্ভবত ন্যাশনাল টিম ছেড়ে এবার গোয়ার দায়িত্ব নিতে চলেছেন। কিন্তু আজকের প্রেস কনফারেন্সে দেখলাম কল্যাণ চৌবের গলায় অন্য সুর। এখনই তারা মার্লো মার্কোয়েজের ভবিষ্যৎ নিয়ে কোন রকম সিদ্ধান্ত নিচ্ছেন না। 29শে জুন, প্রায় 2 সপ্তাহ বাদে একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং বসবে, সেই মিটিং এ তারা সিদ্ধান্ত নেবে মার্লো মার্কোয়েজের ভবিষ্যৎ নিয়ে। সুতরাং সেখান থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে মার্লো মার্কোয়েজ নিজে ইন্ডিয়ান ফুটবল টিম ছেড়ে দিতে চাইলেও এআইএফএফ কোনোভাবে হয়তো সেটা তারা চাইছেন না। তারা হয়তো নতুন কোচের কথা এখনই ভাবছেন না, তারা সেই মার্লো মার্কোয়েজকেই রেখে দিতে চান। 29শে জুন আমরা জানতে পারবো মার্লো মার্কোয়েজের ভবিষ্যৎ কি ইন্ডিয়ান ফুটবল টিমে। সুতরাং সেই প্রশ্নটারও কিন্তু উত্তর পেলাম না আজকের প্রেস কনফারেন্সে। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আইএসএল এ বিদেশি কমানোর আহ্বান জানিয়েছে কল্যাণ চৌবে, কিন্তু তিনি কি ডাইরেক্টলি এফএসডিএল এর সাথে এই বিষয়ে কথাবার্তা বলেছেন? তা কিন্তু নয়। তিনি আজকে প্রেস কনফারেন্সে বললেন যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের এই হতশ্রী পারফরমেন্সের পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে, আর তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাইকারদের ব্যর্থতা, যে কারণে সুনীল ছেত্রীকেও রিটায়ারমেন্ট থেকে ফিরিয়ে আনা হয়, কিন্তু সুনীল এসেও সেভাবে সাহায্য করতে পারেনি জাতীয় দলকে। ইন্ডিয়ান স্ট্রাইকারের ব্যর্থতা আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট, আর হবেই বা কি করে। তার কারণ আই লিগ থেকে শুরু করে আইএসএল যদি আপনারা দেখেন, প্রত্যেকটা দলেই কোচ কিন্তু ভরসা রাখে বিদেশি স্ট্রাইকারের উপর, ইন্ডিয়ান স্ট্রাইকার না। ইন্ডিয়ান স্ট্রাইকার যদি থাকে তাদেরকে ঠেলে দেওয়া হয় উইঙ্গারের রোলে। আর সেখানেই কিন্তু এআইএফএফ এর করণীয়। এআইএফএফ যদি এফএসডিএল কে কনভিন্স করে সামহাও কোনো একটা নিয়ম আনতে পারেন,
বা যদি সত্যি বিদেশি সংখ্যা অ্যাটলিস্ট 4 থেকে 3 বা 2 করা যেতে পারে, সেখানে হয়তো আমরা সবকটা ক্লাবের গ্যারান্টি দিতে পারছি না, কয়েকটা ক্লাবে হয়তো সত্যি আমরা ইন্ডিয়ান স্ট্রাইকারকে খেলতে দেখতে পারি। কিন্তু কল্যাণ চৌবে আজকে সেই কথাটাই পয়েন্ট আউট করলেন। কিন্তু আদৌ কি তিনি এই বিষয়ে নেক্সট স্টেপটা কি নেবেন? এফএসডিএল এর সাথে কি তিনি মিটিং এ বসবেন? যে সত্যি ভারতীয় ফুটবলকে যেটা সত্যি সাহায্য করতে পারে সেটা হচ্ছে সুনীল ছেত্রীর নেক্সট রিপ্লেসমেন্ট যদি আনা যেতে পারে, আর সেটার জন্য যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে সত্যি আইএসএল ক্লাব বা আই লিগ ক্লাবগুলোতে ইন্ডিয়ান স্ট্রাইকার খেলানোটা জরুরি করে তোলা উচিত। কিন্তু সেই বিষয়ে যখন জিজ্ঞেস করা হলো, কল্যাণ চৌবে বলে ফেললেন যে এফএসডিএল কে তিনি এইভাবে কনভিন্স করতে পারেন না। আর সত্যি তা কেন করবেন এফএসডিএল? তার কারণ যেই মুহূর্তে আইএসএল এ বিদেশি সংখ্যাটা কমিয়ে দেওয়া হবে, ঠিক সেই মুহূর্তেই আইএসএল এর টিআরপি দেখবেন কমে গেছে, আইএসএল এর জৌলুস কমে গেছে। ঠিক যেমনটা আমরা দেখেছি সুপার কাপে, ঠিক যেমনটা আমরা দেখেছি সিএফএল এ, বিদেশি কমার সঙ্গে সঙ্গে টুর্নামেন্ট নিয়ে সেই ইন্টারেস্টটাও কিন্তু কমে গেছে। আর সেই কারণে এফএসডিএল কিন্তু সেই রিস্কটা নেবেন না। আর সেই রিস্কটা যদি না নেয়, হয়তো আমাদের অনেকটা সময় লেগে যাবে সুনীল ছেত্রীর নেক্সট রিপ্লেসমেন্ট খুঁজে বার করতে। সুতরাং এই বিষয়টা নিয়ে পয়েন্ট আউট করলেও কল্যাণ চৌবে এর সলিউশনটা কি হবে সেটা নিয়ে কিন্তু আজকে মুখ খুললেন না। নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে তিনি একটা বড় প্রতিশ্রুতি দিলেন দুটো বিষয়ে। এক হচ্ছে ইন্ডিয়ার মাটিতে তিনি বড় ইভেন্ট অর্গানাইজ করতে চান, বড় ফুটবল ইভেন্ট। ঠিক যেমন 2017-তে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হয়, তারপর ওমেন্স এশিয়ান কাপ হয়, ঠিক তেমন 2031 সালে এফসি এশিয়ান কাপের জন্য বিড করতে চায় ভারত। তারপর এফসি ফুটসাল এবং বিচ ফুটবল জন্য বিড করতে চায় ভারত। এমনটা তিনি জানালেন ঠিকই, কিন্তু সেটা কি আদৌ খুব একটা কি সাহায্য করবে ইন্ডিয়ান ফুটবলকে আনটিল আনলেস এআইএফএফ যদি সাস্টেনেবল কোনো অ্যাপ্রোচ না নেয়? আমাদের দেশে তো 2017 ওয়ার্ল্ড কাপ হয়েছে ঠিকই, আমরা স্টেডিয়াম ভরিয়ে সেই ম্যাচ দেখতে গেছি। তারপর এফসি ওম্যান এশিয়ান কাপ হয়েছে ঠিকই, আমরা মাঠ ভরিয়ে ম্যাচ দেখতে গেছি। কিন্তু তারপর কি আমরা খুব একটা গ্রোথ বা ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট দেখেছি ইন্ডিয়ান ফুটবলে? হয়নি। তার কারণ বড় ইভেন্ট করার সাথে সাথে সাস্টেনেবল অ্যাপ্রোচও নিতে হয় ফেডারেশনকে। কিভাবে ফুটবল গ্রো করবে সেই সমস্ত অ্যাপ্রোচ নিতে হয়। আমাদের এফএফ ইভেন্ট অর্গানাইজ করেছে ঠিকই, কিন্তু সেই সাস্টেনেবল অ্যাপ্রোচ কিন্তু নেয়নি, যেমন গ্রাসরুট, একাডেমি, ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত কিছু। আর সেই কারণেই আমাদের ইন্ডিয়ান ফুটবল ঠিক যেমন 10 বছর আগেও যে জায়গায় ছিল, হয়তো আমি বলবো ফুটবলের প্লে স্টাইলে একটু উন্নত হয়েছে ঠিকই, কিন্তু ওভারঅল কিন্তু যে গ্রোথটা হয়েছে খুবই কিন্তু মুষ্টিমেয়, খুব একটা বড় কিন্তু কোনো ম্যাসিভ কিন্তু চেঞ্জ দেখা যায়নি। এর সাথে সাথে আরেকটা বড় প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, সেটা হচ্ছে উচ্চমানের স্টেডিয়াম গড়ে তোলার। নেক্সট 5 থেকে 6 বছরের মধ্যে তারা ভারতে 5 থেকে 6টা এরকম মডার্ন ফ্যাসিলিটি স্টেডিয়াম গড়ে তুলতে চান। কেমন স্টেডিয়াম? ইউরোপে আপনারা যেমন স্টেডিয়াম দেখেন ঠিক তেমন স্টেডিয়াম। আমাদের যুব ভারতী বলুন বা বাকি ইন্ডিয়ার কয়েকটা বড় স্টেডিয়াম, যেখানে দেখবেন গ্যালারির পর অ্যাথলেটিক ট্র্যাক, তারপর ফুটবল পিচ, সুতরাং মাঝখানে একটা বড় ডিস্টেন্স, যেই কারণে ম্যাচ দেখাতে একটু হলো ডিস্টারবেন্স হয়, একটু গ্যাপটা বড় থাকে। আর সেই সমস্ত কিছু জন্যই কোথাও গিয়ে তিনি চান মডার্ন ফ্যাসিলিটি স্টেডিয়াম আনতে, যাতে বড় ইভেন্ট অর্গানাইজ করা যায় ইন্ডিয়ার মাঠে। কিন্তু সেই স্টেডিয়ামে যদি ইন্ডিয়ান ফুটবল টিম এরকম পারফর্ম করে, তাহলে কি সেটা আদৌ মানাবে? মানাবে না। সুতরাং আগে ফুটবলে উন্নতি আনা দরকার, তারপর স্টেডিয়াম এবং অন্য কিছু বড় ইভেন্ট করা দরকার। আজকে ইন্ডিয়ান ফুটবল টিম যদি একই জায়গায় থাকে, হংকং এর যে লোরি র্যাঙ্ক টিম হংকং, তাদের কাছে 1-0 হেরেছে ইন্ডিয়ান টিম। তাদের পারফরমেন্স যদি এরকম থাকে, তাহলে সেই ইন্ডিয়ান টিম ইন্ডিয়াতে যদি 2031 সালে এফসি এশিয়ান কাপ হোক বা উচ্চমানের স্টেডিয়াম হোক, সেখানে কি ইন্ডিয়ান ফুটবল টিমের এই পারফরমেন্সটাকে আদৌ শোভা দেবে? একদম শোভা দেবে না। সুতরাং আবারও টু সাম আপ দ্য হোল থিং, আজকের প্রেস কনফারেন্সে বেশ অনেকক্ষণ ধরে তিনি কথা বললেন, প্রায় 2 ঘন্টা ধরে তিনি প্রেস কনফারেন্স করলেন। রিপোর্টারদের অনেক প্রশ্নেরই উত্তর তিনি দিলেন, অনেক জবাবই তিনি দিলেন, অনেক কিছু নিয়ে কথা বললেন। বাট কোথাও গিয়ে যেই উত্তরগুলো আমরা এক্সপেক্ট করছিলাম সেগুলো কিন্তু পেলাম না। আমরা যে আশা দেখছিলাম যে হয়তো এআইএফএফ সত্যি এবার ভেবে দেখবে কি কি করা দরকার ভবিষ্যতের কথা ভেবে, কিন্তু সেই সমস্ত কিছু কিন্তু আজকের প্রেস কনফারেন্স আমরা শুনতে পেলাম না। বরঞ্চ তিনি গোটা প্রেস কনফারেন্স জুড়েই যেটা প্রমাণ করতে চাইলেন যে এআইএফএফ এর কিন্তু কোন রকম গাফিলতি নেই, এআইএফএফ এর তরফ থেকে কোন রকম কমতি নেই, তারা তাদের সেরাটা দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সকলকে আরো ধৈর্য ধরা উচিত।
আমরা নেক্সট 10 বছরে গিয়ে সত্যি হয়তো রেজাল্ট দেখবো এই ন্যাশনাল টিমের থেকে। আপনাদের কি মন্তব্য একদমই জানাতে ভুলবেন না এই ভিডিওটা নিয়ে। এখানে ভিডিওটা শেষ করছি, আর এভাবেই আপনাদেরকে আমরা সমস্ত আপডেট দিতে থাকবো রেপ স্পোর্টস বাংলার পর্দায়। সুতরাং যারা এখনো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, নোটিফিকেশন বাটনটা অন করেননি, দয়া করে নোটিফিকেশন বাটনটা অন করে দিন সাবস্ক্রাইব করে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।